গৌতম দা, আপনি কি বলবেন এই যে চলছে এবং মানুষ খুব এনজয় করছে মনে হচ্ছে, রাজনৈতিক যারা কর্মী যারা সমর্থক তাদের কি হচ্ছে বলা যাবে না, কিন্তু আহ, সত্যি একটা একটা অদ্ভুত ঘটনার সাক্ষী এ রাজ্যে অন্তত আমরা দেখছি। আপনি কি বলবেন? প্রথম কথা বলবো যে সুদীপ উল্লেখ করেছে থিয়েটার অফ অ্যাবসার্ডের কথা। এর সঙ্গে এই যা ঘটছে সম্প্রতি, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, কেউ না একজন মনীষী বলেছিলেন যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রেসর্ট অফ স্কাউন্ড্রেলস। মানে এই আপ্তবাক্যটা কিরম যেন একটা স্বতঃসিদ্ধ হয়ে যাচ্ছে ভারতের রাজনীতির ক্ষেত্রে। তারা নীতি আদর্শ বড় বড় কথা বলে বড়াই করেন। হ্যাঁ, বিশেষ করে আমি তো বলছি যে ভারতীয় জনতা পার্টি তাদের একটা বড় সাফল্য কারণ হচ্ছে খুব সহজে তারা অতীত ভুলে যান। না, তারা অতীত হিন্দু সভ্যতা সভ্যতা বলেন না, সেটা অন্য জিনিস, এটা তাদের হিন্দুত্ববাদী। কারণ আজকে নরেন্দ্র মোদী যে ভাষায় শুভেন্দুকে বলেছিলেন, শুভেন্দু তার পাল্টা প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদীকে যা বলেছিলেন, সব ভুলে গেছে সবাই। এবং ভুলে গিয়ে তিনি সাদরে তাকে মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, একজন অবিজেপি ব্যক্তি, এবং সেটা বিজেপির লোকেরা চুপচাপ বসে মেনে নেয়। এবং কোনো কারণ ক্ষমতা চাই, ক্ষমতাই হলো শেষ কথা। ফলে যারা নীতি আদর্শ নিয়ে সব কথাবার্তা বলেন তাদের কোনো অর্থহীন। সোজা কথা হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যা বলবে এটা সকলকে মানতে হবে, সকলকে শুনতে হবে। কয়েকদিন আগে সুনীল বলসান কলকাতায় গিয়ে বলে এসেছেন যে একে নেবো না, ওকে নেবো না, এসব বলা চলবে না, কারণ আমরা হিন্দু কনসলিডেশন করছি এখন ভাই। ফলে চোর ডাকাত ডাকু, সৌভাগ্য যে দাউদ ইব্রাহিম মুসলিম, সেই জন্য হয়তো তাকে নেবেন না, কিন্তু হিন্দু এরকম কোনো কেউ থাকলে নিয়ে নেবেন আর কি, কোনো অসুবিধা নেই। মূল প্রশ্নে যে যে বিতর্কটা হওয়া উচিত নীতি আর আদর্শের বাইরে, সেটা হচ্ছে কতটা ভারতীয় সংবিধানকে মেনে এই ঘটনাগুলো ঘটছে। প্রথম কথা, ভারতের যিনি শাসক দল থাকেন, যখন এক সময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, সেখানকার স্পিকার তিনি অনৈতিক দলত্যাগকে বৈধতা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছেন, সেখানে সেখানে তারা অনৈতিক অসাংবিধানিক দলত্যাগকে বৈধতা দেন ও তার উপরে বসে থাকে। এবং তৃতীয়ত হচ্ছে যে তাদের একটা মানে অদ্ভুত বিষয়, তোমার মনে থাকতে পারে যে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তার বিরুদ্ধে ডিফেকশনের অভিযোগ এনেছিল তৃণমূল। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হয় না, কারণ ততদিনে ভোট এসে যায়। ফলে ভোট এসে গেছে বলে বলছে যে সেই সিদ্ধান্ত আর হয়নি কোনোদিন। এক্ষেত্রেও যা যা ঘটছে প্রতিটাই অসাংবিধানিক ঘটনা ঘটছে, সে কিন্তু শেষ পর্যন্ত যেহেতু স্পিকারের সিদ্ধান্ত, কোর্টে আদালতে চ্যালেঞ্জ হতে পারে, সেটা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2023 সালে মহারাষ্ট্রে যেটা সর্বশেষ রায়, এবং যে রায়টা হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতের 141তম কনস্টিটিউশনের ধারা অনুসারে, সেটা হচ্ছে ল অফ দ্য ল্যান্ড। হাইকোর্ট কি বলেছিল সেটা ল অফ দ্য ল্যান্ড নয়, এবং সেটা 144 ধারা অনুযায়ী ভারতের সর্বত্র প্রযোজ্য, সর্বত্র প্রযোজ্য। সেটা কি? সেটা হচ্ছে কোথাও ডিফেকশন হলে, ডিফেকশন বা যদি হয়, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি যদি সিদ্ধান্ত নেয়, তাহলেই কিন্তু একমাত্র সেটা মার্জার হতে পারে। দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, যে 20 জন যে সাংসদ, তারা কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করেননি, তারা সিদ্ধান্ত নিলেন এনসিপিআই নামে একটা অদ্ভুত পার্টির সঙ্গে তারা মিশে যাবে। অর্থাৎ তারা তাদের তৃণমূল কংগ্রেসের সদস্যপদ স্বেচ্ছায় খোয়াবেন। স্বেচ্ছায় যদি কেউ খোয়ান, তাহলে 10 শিডিউলে স্পষ্ট বলা আছে সরাসরি মেম্বারশিপ খারিজ হবে। এটার জন্য কি করতে হবে? তৃণমূল কংগ্রেসকে স্পিকারের কাছে আবেদন করতে হবে। স্পিকার কি করবেন? স্পিকার ঝুলিয়ে বসে থাকবেন, 3 বছর ঝুলিয়ে রাখতে পারেন, 3 বছর পরে আবার নির্বাচন হবে। বিজেপির কোনো ক্ষতি নেই। বিজেপির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সে তো সব দল নিয়ে নৈতিকতাও প্রশ্ন উঠতে পারে, বিজেপির নৈতিকতা নিয়ে প্রশ্ন না তোলাটা কোনো অস্বাভাবিক। তাদের নৈতিকতা বলেও কিছু নেই, ক্ষমতা, ক্ষমতাটাই আসল। এবার তাদের এই 3 বছর বাদে যখন নির্বাচন হবে, এই 20 জনকে বিজেপির নাও প্রয়োজন হতে পারে, কোনো প্রয়োজনও নেই। এরা তো এখন মানে পুলিশ প্রোটেকশন সহ নিজের নিজ কেন্দ্রে যাবে। ফলে না হলে তো যেতে পারবেন না, ফেস করতে পারবেন না কোথাও, কারণ বিজেপির লোকেরাই তো এদের উপর আক্রমণ। যে ঘটনা আমরা দেখেছি যে
স্বর্ণকমল সাহার বাড়ির সামনে যে ঘটনাটা প্রিয়াঙ্কা টেবরিওয়াল করেছেন এবং এফআইআরও করেছেন, এরকম ঘটনা শয়ে শয়ে হবে এদের বিরুদ্ধে। ফলে এটা তো নৈতিকতা, কিন্তু বিজেপির দরকার হচ্ছে সংখ্যা। কেন্দ্রে সংখ্যা যেন যেন প্রকারণ হতে হবে। যেটা 240-এ গিয়ে থামিয়ে দিয়েছিল ভারতের জনতা, তাকে কি করে আবার উন্নতি করা যায়। এখন কথা চলছে ডিলিমিটেশন বিল পাস করার জন্য। আমার নিজের এখনো পর্যন্ত ধারণা 367 পৌঁছানো খুব ডিফিকাল্ট আছে, হবে কিনা সন্দেহ আছে। তবে অসম্ভব বলে বিজেপির কাছে কিছু নেই। হয়তো দেখা যাবে যেসব দল আমরা ভাবছিও না সেসব দলও হয়তো ভাঙতে পারে, ভেঙে। এই অনৈতিক প্রক্রিয়াতেই কিন্তু তারা যোগ দেবে। ঠিক পশ্চিমবঙ্গের রাজনীতি কেউ কেউ, দুটো প্রশ্ন বলে শেষ করি। প্রথম কথা, কেউ কেউ বলছেন পশ্চিমবঙ্গের বিষয়টা আলাদা। আলাদা নয়। হাউস বলতে বলা আছে 10 শিডিউলে, হাউস বলতে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের বিধানসভা, তিনটিই হাউস। তিনটির ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অর্থাৎ কলকাতায় কিন্তু সেক্ষেত্রে ঋতব্রতদের একইভাবে কোনো পার্টি খুঁজতে হবে। এখনো যাই না, যদিও স্পিকার তো মানছেন না, তিনি তো একজন সাসপেন্ডেড লোককে অপোজিশন লিডার বানিয়েছে। যুক্তি দেওয়া হচ্ছে কি 2/3। এই কথাটা 10 শিডিউল যদি কেউ কাইন্ডলি পড়ে দেখেন, অনেক জ্ঞানীগুণী পণ্ডিত বলছেন, কেউ কেউ একজন সিভিল সার্ভেন্টও দেখলাম বলছেন 2/3 আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। 2/3 শব্দটা ব্যবহার করা নেই। 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি, 2/3 অফ দ্য লেজিসলেচার পার্টি নয়। লেজিসলেচার পার্টির কোনো অধিকার নেই। লেজিসলেচার পার্টি নয়, মূল প্যারেন্ট পলিটিক্যাল পার্টি যদি সিদ্ধান্ত নেয়। আর শেষ কথা বলি, একটা উপকার এরা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন, যেহেতু অন্য পার্টিতে মিশে গিয়েছে, ফলে তৃণমূল কংগ্রেসের সিম্বল, তার পার্টি, তার তহবিল সবটাই ইন্ট্যাক্ট। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওদের ধন্যবাদ দেওয়া হয়। সোফিয়া।